স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলটা পড়িয়েছিলাম। এটা বেসিক্যালি একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। তো অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল আমরা তখনই বলতে পারি যদি কোন একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট যদি জেনিথ পয়েন্ট, নর্থ পোল এবং হেভেনলি বডি, দ্যাট মিন্স এম, এই তিনটা পয়েন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলকে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল বলতে পারবো। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলে সাইন ফর্মুলা বা কোসাইন ফর্মুলা ইউজ করার ব্যাপারে বলেছিলাম। এক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল সলভ করার জন্য আমরা চাইলে নেপিয়ার্স রুলও ইউজ করতে পারি। তো নেপিয়ার্স রুল তখন ইউজ করা যাবে যদি এই তিনটা অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাই তো? স্ফেরিক্যাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সলিউশন আমরা নেপিয়ার্স রুল দিয়ে করতে পারি, এটা আমরা আগে দেখিয়েছিলাম। তো আমরা এখন হেভেনলি বডির ক্ষেত্রে পজিশনের উপর বেস করে আমরা কয়েকটা কেস দেখবো, যেখানে যে পার্টিকুলার যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে কোন কোন ক্ষেত্রে, এবং সে সমস্ত ক্ষেত্রে বা কেসে আমরা নেপিয়ার্স রুল ইউজ করতে পারি, সেই কেসগুলো আমরা একটু দেখবো এখন। প্রথমে আসি স্টার এট ইলংগেশন। এটা একটা স্টারের স্পেসিফিক পজিশন। হ্যাঁ, তো এই স্টারের এই স্পেসিফিক পজিশনের জন্য আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলটা পাবো, সেখানে আমরা চাইলে নেপিয়ার্স রুল ইউজ করতে পারবো। কারণ সেখানে আমরা দেখবো যে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। তাইলে বলা হচ্ছে কি স্টার এট ইলংগেশন, অর্থাৎ স্টার যদি ইলংগেশনে থাকে। ইলংগেশন বলতে কি বোঝাচ্ছে এখানে, যে a star is said to be at elongation when it is at its greatest distance east or west of the meridian. Meridian means observer's meridian. তাইলে observer's meridian থেকে কোনো একটা স্টার যদি ইস্টার্ন হেমিস্ফিয়ারে যদি গ্রেটেস্ট ডিস্টেন্সে থাকে অথবা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যদি গ্রেটেস্ট ডিস্টেন্সে থাকে, তখন আমরা সেক্ষেত্রে ওই স্টারগুলোকে স্টার এট ইলংগেশন এই পজিশনে বলতে পারবো। আমি আবার বলি, বলা হচ্ছে কি একটা স্টারকে কখন আমরা বলতে পারবো যেটা ইলংগেশনে আছে, তখনই আমরা বলতে পারবো যদি ওই স্টারটা অবজারভার্স মেরিডিয়ান থেকে ইস্টার্ন হেমিস্ফিয়ারে অথবা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যদি গ্রেটেস্ট ডিস্টেন্সে থাকে, অর্থাৎ অবজারভার্স মেরিডিয়ান থেকে যদি সবচেয়ে বেশির যে পয়েন্টটা থাকবে, সবচেয়ে বেশি দূরের যে পয়েন্টটা থাকবে, ওই পয়েন্টটাকে আমরা স্টার এট ইলংগেশন হিসেবে ডিফাইন করতে পারবো। এটা বুঝা গেছে? হ্যালো, জি স্যার। অবজারভার্স মেরিডিয়ান বলতে এখানে যদি আমরা এই ডায়াগ্রামের ফার্স্ট ডায়াগ্রামটা যদি একটু দেখি, অবজারভার্স মেরিডিয়ানটা পাস করতেছে কি দিয়ে? দেখো তো এখানে কোনটা অবজারভার্স মেরিডিয়ান বলতে পারবা? কোন লাইনটা অবজারভার্স মেরিডিয়ানের লাইন? স্যার এনপিজেড। এক্স্যাক্টলি, এনপিজেড। এবং দেখবা যে এই অবজারভার্স মেরিডিয়ানটা এই হরাইজনের নর্থ সাউথ লাইন বরাবর দিয়ে যাবে। এটাই তো বলেছিলাম নাকি? অবজারভার্স মেরিডিয়ানটা এই হরাইজনের নর্থ সাউথ লাইন দিয়ে পাস করবে। তাহলে বলা হচ্ছে কি এই যে অবজারভার্স মেরিডিয়ান যেটা পাচ্ছি আমরা, ধরো যেটা ZPNS, যে অবজারভার্স মেরিডিয়ানটা পাচ্ছি, এই মেরিডিয়ান থেকে এই যে এম স্টারটা আইদার ইস্টার্ন হেমিস্ফিয়ারে যদি ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকে অথবা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যদি ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকে, তখনই আমরা বলতে পারবো ওই স্টারকে স্টারের ইলংগেশন। তাহলে দেখো এখন এম এর যে পজিশনটা এখানে দেখানো হচ্ছে, এই এম এর পজিশনটা কোন হেমিস্ফিয়ারে আছে, ইস্টার্ন নাকি ওয়েস্টার্ন? ইস্টার্ন। এই এমটা কিন্তু ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছে।
তাহলে এই এম এর ক্ষেত্রে আমরা বলতে পারবো কি ইস্টার্ন ইলংগেশন। আর যদি হেভেনলি বডিটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে থাকতো তখন আমরা ওইটাকে বলতাম ওয়েস্টার্ন ইলংগেশন। অর্থাৎ আমরা যদি একটু লাস্টে দেখি যে the star is said to be at eastern elongation when it is at its greatest distance to the east of the meridian। অর্থাৎ এই যে এই মেরিডিয়ান থেকে যেই মুহূর্তে স্টারটা ইস্টার্ন হেমিস্ফিয়ারে ম্যাক্সিমাম ডিস্টেন্সে চলে আসবে ঘুরতে ঘুরতে। আচ্ছা কিভাবে ঘুরবে সেটা একটু বলি। যেমন ধরো এখানে একটা ইনফরমেশন দেওয়া ছিল, ইন দিস পজিশন দ্য এজিমুথ অফ দ্য স্টার ইজ এ ম্যাক্সিমাম। আচ্ছা যখনই ইস্টার্ন ইলংগেশন বা ওয়েস্টার্ন ইলংগেশন হবে তখন এজিমুথটা ম্যাক্সিমাম হবে কিনা, স্টারের এজিমুথটা ম্যাক্সিমাম হবে কিনা। এজিমুথটা মনে আছে? হ্যালো, স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলেন। আমি বলতেছি যে স্টার যদি ইস্টার্ন ইলংগেশন অথবা ওয়েস্টার্ন ইলংগেশনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে ওই স্টারের জন্য আমরা যে এজিমুথটা পাবো, এজিমুথ দ্যাট মিন্স যে অ্যাঙ্গুলার ডিসটেন্স বা অ্যাঙ্গেলটা পাবো সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে স্টারের এজিমুথ বলতে কোন অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে? অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? আচ্ছা স্টারের এজিমুথ বলতে অ্যাঙ্গেলটা হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান এবং এই যে জেড এম লাইন, যেটা জেড এম লাইন মিন্স এই যে স্টারের যেটা ভার্টিক্যাল সার্কেল জেনারেলি জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে যায়, ঠিক আছে? ভার্টিক্যাল সার্কেল জেনারেলি জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে যায়। তাহলে একটা স্টারের যদি একটা ভার্টিক্যাল সার্কেল কনসিডার করি, এই যে এম স্টারের ভার্টিক্যাল সার্কেল এবং অবজারভারের মেরিডিয়ানের মধ্যে হরাইজন্টাল যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে আমার এজিমুথ। ওই এম হেভেনলি বডির জন্য এটা হচ্ছে এই অ্যাঙ্গুলার ডিসটেন্সটা হচ্ছে আমার এজিমুথ। এটা কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। দ্যাট মিন্স অবজারভার মেরিডিয়ান এবং যে মেরিডিয়ান যে গ্রেট সার্কেলটা হেভেনলি বডি দিয়ে যাচ্ছে এবং জেনিথ নাদির পয়েন্ট দিয়ে যাচ্ছে যে গ্রেট সার্কেল, ওই গ্রেট সার্কেল এবং অবজারভার্স মেরিডিয়ানের মধ্যে হরাইজন্টাল যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ হরাইজনের উপর হরাইজন্টাল যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে এজিমুথ। এবং এজিমুথটা আমরা সব সময় মেজার করে হচ্ছে নর্থ লাইনের রেসপেক্টে, হরাইজনের নর্থ লাইনের রেসপেক্টে। এখন বুঝা গেছে? তাইলে দেখো যখনই স্টারটা আইদার ইস্টার্ন অর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যদি ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকে দ্যাট মিন্স এই এজিমুথের ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে, ঠিক কি না? এমটা যদি ইস্টার্নে ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকে, ম্যাক্সিমাম ডিসটেন্সে কার কাছ থেকে থাকবে? যে অবজারভারের মেরিডিয়ান থেকে। তাইলে তখন এই এজিমুথটাও বাড়বে না? জি স্যার। দ্যাট মিন্স বলা হচ্ছে কি অবজারভার মেরিডিয়ান থেকে ইস্টে অথবা ওয়েস্টে স্টারটা যত দূরে থাকবে এজিমুথ তত বাড়তে থাকবে, তাই তো? তাহলে এক্স্যাক্টলি যখনই স্টারের ইস্টার্ন ইলংগেশন বা ওয়েস্টার্ন ইলংগেশন হবে তখনই আমরা এজিমুথটাকে ওই স্টারের এজিমুথটাকে ম্যাক্সিমাম হিসেবে ধরতে পারবো। বুঝাইতে পারছি? জি স্যার। আরেকটা বলা হচ্ছে কি দ্য ট্রায়াঙ্গেল ইজ দাস and its diurnal circle is tangent to the vertical through the star। তাহলে ডায়াগোনাল সার্কেল বলতে কি বলেছিলাম মনে আছে? আমরা যে ডায়াগোনাল মোশন বলেছিলাম, আহ্নিক গতি। তাহলে এখানে ডায়াগোনাল সার্কেল বলতে বোঝাচ্ছে স্টার যে পথে পরিভ্রমণ করে, স্টারের যে কোনো একটা হেভেনলি বডির কক্ষপথ, যেটা সেটাকে বলা হচ্ছে ডায়াগোনাল সার্কেল। তাহলে দেখো এখানে এই যে প্ল্যান ভিউতে ওই ডায়াগোনাল সার্কেলটা দেখাচ্ছে স্টারের পরিভ্রমণ পথ, স্টারস পাথ। এবং এই পাথটা দেখো বলা হচ্ছে কি ইটস মিন্স স্টারের ডায়াগোনাল সার্কেলটা এটা কিভাবে কোন পজিশনে থাকবে? সার্কেল ইজ ট্যানজেন্ট টু দা ভার্টিক্যাল থ্রু দা স্টার। তাহলে এম যদি স্টার হয়, স্টার দিয়ে যদি আমরা একটা ভার্টিক্যাল ড্র করি তাহলে ধরো এমপিটা হচ্ছে একটা ভার্টিক্যাল, তাইলে দ্যাট মিন্স স্টারটা এমন ভাবে ঘুরতেছে
পি কে সেন্টারে রেখে, পি মানে পোল, পি কে সেন্টারে রেখে এমপি কে রেডিয়াস ধরে সে রোটেট করতেছে, এরকমই তো বোঝা যাচ্ছে নাকি ডায়াগ্রাম থেকে? পি পয়েন্ট কে কেন্দ্র করে পিএম রেডিয়াস মেনটেন করে এই ডায়াগোনাল সার্কেলটা আমরা পাচ্ছি, তাই তো? তাহলে বলা হচ্ছে যেটা যে স্টারের ডায়াগোনাল সার্কেলটা ট্যানজেন্ট হবে কার? স্টার দিয়ে যদি আমরা একটা ভার্টিক্যাল ড্র করি, তাহলে এম হচ্ছে স্টার, স্টার দিয়ে একটা ভার্টিক্যাল ড্র করলাম, সেটা হচ্ছে এমপি, যেটা হচ্ছে ওই সার্কেলের রেডিয়াস। তাহলে দেখো এই এই ভার্টিক্যালের ট্যানজেন্ট বরাবর, ট্যানজেন্ট এই ভার্টিক্যালের ট্যানজেন্ট যদি ধরি আমি এই বরাবর, যখন এম এর পজিশন এখানে, এম যখন শিফট হয়ে এই জায়গাতে আসবে তখন ভার্টিক্যাল হবে এটা, তখন ট্যানজেন্ট হবে এটা। আবার যখন এম এই পজিশনে আসবে, অর্থাৎ এই জায়গাতে আসবে যখন এম, তখন তার ট্যানজেন্ট হবে এরকম। আবার যখন এম এই পজিশনে আসবে তখন তার ট্যানজেন্টটা হবে এরকম। দ্যাট মিন্স এমন ভাবে সার্কেলটা জেনারেট করবে, দ্যাট মিন্স ডায়াগোনাল সার্কেলটা এই যে প্রতিবারই সে ভার্টিক্যালের সাথে ট্যানজেন্ট ডিরেকশনে এই সার্কেলটা ফর্ম করবে, প্রত্যেকবারই ভার্টিক্যালের সাথে ট্যানজেন্ট ডিরেকশনে, ভার্টিক্যালের সাথে ট্যানজেন্ট ডিরেকশনে, ভার্টিক্যালের সাথে ট্যানজেন্ট ডিরেকশনে এই ডায়াগোনাল সার্কেলটা ফর্ম করবে। বুঝা গেছে কিনা? তো এই কারণে বলা হচ্ছে কি যে দা ট্রায়াঙ্গেল ইজ দাস রাইট অ্যাঙ্গেল এট এম। তাহলে এম পয়েন্টটা আমরা একটা রাইট অ্যাঙ্গেল পাবো কার কার মধ্যে? রাইট অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? এখানেও দেখাচ্ছে আমরা নাম্বার ডায়াগ্রামে যদি দেখি ফিগারে, তাহলে 90 ডিগ্রিটা হচ্ছে তোমার কার কার মধ্যে? এমপি এবং এমজেড। দ্যাট মিন্স যেটাকে আমরা প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল বলেছিলাম, প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল এমপি এবং এমজেড, অর্থাৎ ইস্টার্ন বা ওয়েস্টার্ন ইলংগেশন তখনই হবে যদি এম এর পজিশনটা যদি ওই পোল এবং জেনিথের সাথে যদি 90 ডিগ্রি ফর্ম করে, ঠিক তখনই আমরা ইস্টার্ন ইলংগেশন অথবা ওয়েস্টার্ন ইলংগেশনটা পাবো। এখন কি বোঝা গেছে? স্টারের পজিশনটা এমন পজিশনে আসবে ঠিক যে মুহূর্তে পোল এবং জেনিথের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, ঠিক তখনই আমরা ইস্টার্ন অথবা ওয়েস্টার্ন ইলংগেশনটা পাবো। এখন কি বুঝাইতে পারছি? হ্যালো, এখানে আরেকটা জিনিস দেখো, এই নাম্বার ফিগারে আমরা যে ডায়াগোনাল সার্কেলটা দেখাচ্ছি, এই যে ডটেড লাইন দিয়ে যে সার্কেলটা দেখাচ্ছি, দেখো যে স্টারটা তো এই সার্কুলার এই সার্কেল বরাবর তো মুভ করবে। তাইলে দেখো যখনই সে এই সার্কেলের ঠিক এখন যে পয়েন্টটা দেখা যাচ্ছে এম এর, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইস্টার্ন ইলংগেশন, যেহেতু স্টারটা এই ডায়াগোনাল সার্কেল বরাবর রোটেট করতেছে। তাহলে এই পজিশনে যখন আসবে তখন হচ্ছে ইস্টার্ন ইলংগেশন, ঠিক এম এর পজিশন যখন তার অপোজিট পয়েন্টে চলে আসবে, দ্যাট মিন্স এই পয়েন্টে এম যখন রোটেট করতে করতে জাস্ট অপোজিট পয়েন্টে যখন আসবে, তখন কিন্তু দেখো যে এম এর পজিশনটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে চলে গেছে। তখন আমরা এই পয়েন্টে তখন ওই যে পি এর সাথে জেড এর সাথে অ্যাঙ্গেল তখন 90 ডিগ্রি হবে, ঠিক যখন অপোজিট পয়েন্টটাতে চলে আসবে, এবং তখন আমরা ওয়েস্টার্ন ইলংগেশনটা পাবো। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এবার আমরা কি করতেছি, যেহেতু ট্রায়াঙ্গেলটা জানি, দ্যাট মিন্স হেভেনলি বডি যে পজিশনে থাকবে ওই পয়েন্টের অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স প্যারাল্যাকটিক অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাইলে আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নেপিয়ার্স রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাইলে এই নেপিয়ার্স রুলের জন্য যে ট্রায়াঙ্গেলটা দরকার, অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল, তাইলে জেনিথ পয়েন্টে এজিমুথ অ্যাঙ্গেলটা থাকে, এজিমুথ অ্যাঙ্গেল, আর পোল পয়েন্টে থাকে আওয়ার অ্যাঙ্গেলটা, এটা তো আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের ডেফিনিশনে দেখেছি। আর এম পয়েন্টে যে প্যারাল্যাকটিক অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি সাইডগুলো আমরা অলরেডি জানি, অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে আমরা বাকি সাইডগুলো জানি। তাহলে এবার আমরা অ্যাকর্ডিং টু নেপিয়ার্স রুল সার্কুলার পার্টে সাজাই ফেলবো সবগুলা। তাহলে এখানে প্যারাল্যাকটিক অ্যাঙ্গেলটা নো, বাকি 5টা প্যারামিটার আননোন। 5টা প্যারামিটার বলতে 3টা সাইড এবং 2টা অ্যাঙ্গেল আননোন। সেই 5টা আননোন প্যারামিটারকে আমরা এই সার্কুলার পার্টে ডিস্ট্রিবিউট করব। করার পরে এবার আমরা ওই যে মিডল পার্টের সাইন নিয়ে
tan এবং কোসাইনের মাধ্যমে আমরা নেপিয়ার্স রুল অনুযায়ী আমরা যে দুটো ফর্মুলা পেয়েছিলাম ওই দুটো ফর্মুলার মাধ্যমে আমরা এখান থেকে কি কি বের করতে পারবো, যে এই জিমুটটা বের করে নিতে পারবো, আওয়ার অ্যাঙ্গেলটা বের করতে পারবো এবং অল্টিটিউডটা বের করতে পারবো ফ্রম দা নেপিয়ার্স রুল। বাকিগুলো আগের মতোই, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা, আমি আর ডিটেইলস বলতেছি না। বাকিগুলো কি বোঝা যাবে? আচ্ছা, সার্কুলার পার্টগুলো কিভাবে আসছে সেটা কি বোঝা যাবে? জি স্যার, এটা তো বুঝাইছিলেন গতকাল। হ্যাঁ, জাস্ট তোমরা এটা বুঝার আগে ওই অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলটা আবার একটু দেখবা, মানে কোন পয়েন্টে কোন অ্যাঙ্গেল থাকে এবং কোন সাইডকে আমরা কি নাম দিছিলাম বা কি নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ঠিক একইভাবে ওই সার্কুলার পার্টে ডিস্ট্রিবিউট করে দেন তোমরা নেপিয়ার্স রুলের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা। এবং এই জিনিসটা ফাইনালি এই কোয়েশ্চেনগুলো পাচ্ছ কিনা একটু চেক করে দেখবা, ঠিক আছে? এরপর আসি স্টার এট প্রাইম ভার্টিক্যাল। আচ্ছা, প্রাইম ভার্টিক্যালটা কি মনে আছে তোমাদের? প্রাইম ভার্টিক্যাল আমরা জেনারেলি অবজারভারের ক্ষেত্রে বলে থাকি। আচ্ছা, এটা একটু দেখে নিই প্রাইম ভার্টিক্যালটা কি। এই যে প্রাইম ভার্টিক্যাল বলা হচ্ছে কি, ইট ইজ দা পার্টিকুলার ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেল বলতে যে সার্কেলটা জেনিথ নাদির পয়েন্ট দিয়ে যায়। ভার্টিক্যাল সার্কেল বলতে যে সার্কেলটা জেনিথ এবং নাদির পয়েন্ট দিয়ে যায় সেটাকে ভার্টিক্যাল সার্কেল বলে। তো প্রাইম ভার্টিক্যাল কাকে বলে? যে ভার্টিক্যাল সার্কেলটা অবজারভার মেরিডিয়ানের রাইট অ্যাঙ্গেলে থাকবে। যে ভার্টিক্যাল সার্কেলটা অবজারভার মেরিডিয়ানের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকবে, therefore passes through the east and west point of the horizon। তাইলে আমরা কি জানি, অবজারভার্স মেরিডিয়ানটা হরাইজনের নর্থ সাউথ পয়েন্ট দিয়ে পাস করে, তাই না? এটা মনে আছে? জি স্যার, 5টা পয়েন্ট দিয়ে যায়। না 5টা পয়েন্ট আমি বলতেছি কি, হরাইজনের যেটা এটা নর্থ পয়েন্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে অবজারভার্স মেরিডিয়ান হরাইজনের, এটা যদি হরাইজন হয়, এখন যেটা ড্র করলাম, হরাইজনের নর্থ সাউথ পয়েন্ট দিয়ে পাস করে অবজারভার্স মেরিডিয়ানটা। তাইলে এই ভার্টিক্যাল সার্কেল যদি অবজারভার্স মেরিডিয়ানের সাথে যদি রাইট অ্যাঙ্গেলে থাকতে হয়, তাইলে সেটা ইস্ট ওয়েস্ট বরাবর যাইতে হবে না হরাইজনের? জি স্যার, ইস্ট ওয়েস্ট। তাইলে অবজারভার্স মেরিডিয়ান যদি নর্থ সাউথ বরাবর থাকে, তাহলে ভার্টিক্যাল সার্কেল যদি অবজারভার মেরিডিয়ানের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকতে হয়, তাহলে অবভিয়াসলি ওই ভার্টিক্যাল সার্কেলকে হরাইজনের ইস্ট ওয়েস্ট ডিরেকশন দিয়ে যাইতে হবে। বুঝা গেছে? জি স্যার। তাইলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি না? জি স্যার। এবার দেখো এই জিনিসটা আমরা ওখানে যদি অ্যাপ্লাই করি, স্টার কোথায় চলে আসবে বলতেছে, স্টার যদি প্রাইম ভার্টিক্যালের উপর চলে আসে, তাহলে প্রাইম ভার্টিক্যালের উপর আসা মানে কি, স্টারটা তোমার হরাইজনের ইস্ট ওয়েস্ট লাইন বরাবর চলে আসছে, তাই না? স্টারটা হরাইজনের ইস্ট ওয়েস্ট লাইন বরাবর চলে আসছে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাইলে বলা হচ্ছে কি এখানে যে when a star is on the prime vertical of the observer, the astronomical triangle is evidently right angled at Z। তখন Z এ আমরা একটা 90 ডিগ্রি পাবো। এই জিনিসটা বুঝছি কিনা? তাহলে Z এ 90 ডিগ্রি পাবো, এটা আমরা বুঝছি কিনা? Z এ 90 ডিগ্রি কার কার মধ্যে? ZP এবং ZM,
জেড এবং জেড এদের যেটা ইন্টারনাল অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এজিমুথ, এজিমুথ, জেড পয়েন্ট আমরা এজিমুথ অ্যাঙ্গেলটা পাইতাম আর কি। তাহলে এজিমুথটা 90 ডিগ্রি হবে, এটা কি বোঝা গেছে? আমরা আমরা এজিমুথটা মেজার করতাম হচ্ছে হরাইজনের উপর নর্থ লাইনের রেসপেক্টে, ঠিক কি না? এজিমুথটা আমরা মেজার করতাম, স্টারের এজিমুথ মেজার করতাম হরাইজনের উপর নর্থ লাইনের রেসপেক্টে। তাইলে যদি স্টারটা প্রাইম ভার্টিক্যালের উপর চলে আসে, তাহলে প্রাইম ভার্টিক্যাল অলরেডি কোন লাইন বরাবর আছে? ইস্ট ওয়েস্ট লাইন বরাবর। তাহলে ওই লাইন বরাবর যদি আমার স্টারটা চলে আসে, ওই গ্রেট সার্কেলের উপর যদি স্টারটা চলে আসে রোটেট করতে করতে, তাহলে ঠিক সেই মুহূর্তে এই এজিমুথটা কত হবে? 90 ডিগ্রি। এটা এটা আমি বুঝাইতে পারছি? জি স্যার। যে আমি একটু আগের ডায়াগ্রামে যাই, তাইলে বুঝতে সুবিধা হবে। ধরো এই এমটা যখন, এই যে আমি যদি এখানে আরেকটা যদি গ্রেড সার্কেল ড্র করি, এটা একটা গ্রেড সার্কেলের পার্ট। ধরো এমটা এই জায়গাতে চলে আসলো, হ্যাঁ, এই জায়গাতে যদি এমটা থাকে, তাহলে এখন এজিমুথটা কত হবে বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে বলা হচ্ছে। তাহলে জেড পয়েন্টে 90 ডিগ্রি পাবো। তাহলে এজ ইট ইজ বাকিগুলো বের করা যাবে না। তাহলে এখানে প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল জানি না, আওয়ার অ্যাঙ্গেল জানি না। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের জন্য দুইটা ফর্মুলা ইউজ করলে দুইটা অ্যাঙ্গেল পেয়ে যাব। এরপর আমরা অন্যান্য ফর্মুলাগুলো দিয়ে এই যে জেড পি এম জেড এবং এমপিটা বের করে ফেলতে পারবো। বুঝা গেছে? এখানে জাস্ট পজিশনটা যদি বোঝা যায় তাহলে বাকিগুলো বের করা যাবে। বুঝতে পারছি কিনা আমি? মানে স্টারের পজিশনটা এক্স্যাক্টলি কোথায় সেটা যদি জানা যায় তাহলে এই কেসগুলো সলভ করা যাবে। বুঝা গেছে? জি স্যার। তাইলে ধরো কোন একটা প্রবলেমে যদি এরকম বলে দেয় যে স্টারটা প্রাইম ভার্টিক্যালের উপর আছে, তাহলে আমাদের কোন প্রপার্টিটা জানা থাকবে বলো তো? এজিমুথটা 90 ডিগ্রি, এই প্রপার্টি আমাদের জানা থাকবে। এটা যদি তোমার প্রবলেমে দাও না থাকে তাহলে তোমরা এটা ধরে নিতে পারবা। আবার এর আগের কেসটা যদি বলে দেওয়া থাকে স্টার যদি ইলংগেশন না থাকে, আইদার ইস্টার্ন অথবা ওয়েস্টার্ন যেটাই হোক না কেন, তখন তোমরা কোন ভ্যালুটা জানতে পারবা, কোন প্যারামিটারটা জানা থাকবে। যদি স্টার ইলংগেশনে থাকে তাহলে কোন কোন প্যারামিটারটা জানা থাকবে? এই অ্যাঙ্গেলটা না? জি স্যার। অর্থাৎ প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল যেটা, এই যে একটু আগেই তো দেখালাম, এই যে এই অ্যাঙ্গেলটা প্যারাল্যাকটিক অ্যাঙ্গেল এম পয়েন্ট, অর্থাৎ হেভেনলি বডি যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ পোল এবং জেনিথের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটা 90 ডিগ্রি। দ্যাট মিন্স প্যারাল্যাকটিক অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি জানা থাকবে। এই ভ্যালুটা যদি না দেওয়াও থাকে তাহলে তোমরা এটা ধরে নিতে পারবা। এবার আসি স্টার এট হরাইজন। স্টার যদি রোটেট করতে করতে হরাইজনে যদি চলে আসে তাহলে কি অবস্থা হবে? তাহলে হরাইজন আসলে কি হবে? অল্টিটিউডটা কি হবে? অল্টিটিউড জিরো। স্টার যদি হরাইজনের উপর চলে আসে তাহলে আমরা অল্টিটিউডটা মেজার করি হরাইজনের সাথে স্টারের ভার্টিক্যাল অ্যাঙ্গেল। জি স্যার। তাহলে জিরো স্টারটা যদি হরাইজনে চলে আসে অল্টিটিউড কত হয়ে যাবে? জিরো না? জি স্যার। জি জিরো। স্যার। বলা হচ্ছে কি if a star M is at horizon its altitude will be 0 and the zenith distance will be equal to 90 degree। এটা বুঝছি কিনা? জেনিথ ডিসটেন্সটা 90 ডিগ্রি হয়ে যাবে। জেনিথ ডিসটেন্স বলতে তাইলে আমরা ওই ট্রায়াঙ্গেলের একটা সাইড 90 ডিগ্রি পাবো, একটা সাইড, নট অ্যাঙ্গেল। জেনিথ ডিসটেন্সটা 90 ডিগ্রি হবে, কিভাবে বুঝলাম? জেনিথ ডিসটেন্স কোনটা ছিল বলতো? জেনিথ ডিসটেন্স হচ্ছে ZM। এই যে ZM এটা হচ্ছে জেনিথ ডিসটেন্স। তাহলে এটা কত ছিল? 90 মাইনাস আলফা না? আলফা মানে হচ্ছে অল্টিটিউড। তাহলে ওই কেসের জন্য যখন স্টার এট হরাইজন তখন আলফা সমান কত? জিরো স্যার। জিরো। তাহলে 90 মাইনাস জিরো 90 90, দ্যাট মিন্স জেনিথ ডিসটেন্স 90 না? 90 তাহলে আমরা একটা সাইড কিন্তু জানি। তাহলে ঠিক একইভাবে আমরা এক্ষেত্রে কি করতে পারবো? নেপিয়ারস রুল অ্যাপ্লাই করতে পারবো।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা নেপিয়ার স্কুল ইউজ না করে, যেহেতু সাইডটা 90 ডিগ্রি, আমরা ওই সাইন ফর্মুলা বা কোসাইন ফর্মুলা ইউজ করতে পারবো, সমস্যা নেই। এবার আসি আমরা স্টার এট কালমিনেশন। স্টার এট কালমিনেশন এটার একটা পজিশন স্টারের স্টার is said to culminate or transit. Culminate মানে ট্রানজিট করা, রোটেট করা। কালমিনেট মানে হচ্ছে ট্রানজিট করা বা রোটেট করা। A star is said to culminate or transit when it crosses the observer's meridian. তাহলে একটা স্টার অবজারভার্স মেরিডিয়ান কে দুইবার নরমালি ট্রানজিট করে, দুইবার। Each star crosses a meridian twice in its one revolution around the pole, এবং সেই রিভলিউশনটা হয়, ট্রানজিশনটা হয় হচ্ছে পোলের রেসপেক্টে। আচ্ছা, ডায়াগ্রাম থেকে যদি আমরা দেখি যে বলা হচ্ছে কি একটা স্টার ট্রানজিট করে অবজারভার্স মেরিডিয়ানকে। এই ডায়াগ্রামে অবজারভার্স মেরিডিয়ান কোনটা বলতে পারবা? অবজারভার্স মেরিডিয়ান স্যার এসজেডপি। জেড মানে জেড এপি মানে দ্যাট মিন্স বাইরের যেটা সার্কেল, তাই না? জি স্যার, বাইরে সার্কেল। এটা হচ্ছে আমার অবজারভার্স মেরিডিয়ান। তাহলে বলা হচ্ছে কি, আর এই যে এখানে এম এম দিয়ে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, দ্যাট মিন্স এটা আসলে তার ডায়াগোনাল সার্কেল, ওই স্টারের ডায়াগোনাল সার্কেল। তাহলে দেখো বলা হচ্ছে কি, স্টারটা রোটেট করবে, স্টারটা এই অবজারভার্স মেরিডিয়ানকে কয়বার কানেক্ট করবে বলো তো? কয়বার ক্রস করবে? এই যে এ পয়েন্টটা একবার, দুইবার। বি পয়েন্ট একবার। দ্যাট মিন্স এই যে এমটা এভাবে ঘুরতে 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 এই যে দিক দিয়ে ঘুরে ঘুরে আবার এই পয়েন্টে আসবে, আবার ঘুরবে, এভাবে ঘুরতে থাকবে আর কি। তাহলে কার রেসপেক্টে ঘুরতেছে? পি রেসপেক্টে। ওই যে মনে আছে এমপি দিয়ে দেখাইছিলাম আমরা ডায়াগোনাল সার্কেল, একটু আগে দেখালাম কিন্তু এমপি। পিএম কে রেডিয়াস ধরে ডায়াগোনাল সার্কেলটা ফর্ম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে স্টারটা অবজারভার্স মেরিডিয়ানকে অপোজিট দুইটা পয়েন্টে কি করবে? ক্রস করবে। সেই দুইটা অপোজিট পয়েন্ট হচ্ছে এ এবং বি, তাই তো? জি স্যার। আচ্ছা, একইভাবে আমরা আরেকটা যদি হেভেনলি বডি নিই M1, সেটাও একইভাবে ওই অবজারভার্স মেরিডিয়ানকে A1 B1 পয়েন্ট দিয়ে দুইবার ক্রস করবে, ঠিক আছে? জি স্যার। এখন যেটা বলা হচ্ছে যে তাহলে এভাবে দুইবার ক্রস করলে আমরা দুইটা কালমিনেশন পাবো, দুইটা ট্রানজিশন পাবো আর কি। The two culminations being designated as the upper culmination and the lower culmination. A star is to be at its upper culmination when its altitude is maximum. তাহলে দেখো স্টার যখন রোটেট করবে পোলের রেসপেক্টে, পোলকে সেন্টার করে, তখন তার দুইবার কালমিনেশন হবে এ এবং বি। এ পয়েন্ট একটা কালমিনেশন পয়েন্ট, বি পয়েন্ট আরেকটা কালমিনেশন, কিন্তু কোনটা আপার কোনটা লোয়ার সেটা ডিপেন্ড করবে তার অল্টিটিউড ভ্যালুর উপর। আমরা অল্টিটিউডটা কার রেসপেক্টে মেজার করি? অল্টিটিউড একটু আগেই বললাম হরাইজন স্যার, হরাইজন। হরাইজনের রেসপেক্টে। তাইলে দেখো এটা যদি আমার হরাইজন হয়, তাইলে আমি জাস্ট রাফলি একটু যদি আঁকার চেষ্টা করি যে এটা হচ্ছে আমার হরাইজন, সরি অল্টিটিউড এর জন্য, আর বি এর জন্য হচ্ছে আমার, তাইলে এই 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 যে আমি এটাকে নাম দিই সাপোজ কেবি, কেবি এবং কে এ, এই দুইটার মধ্যে কোন অল্টিটিউডটা বড়? এ এ। কে এটা বড় না? জি স্যার। তাহলে এই যে পয়েন্টের জন্য আমরা অল্টিটিউড ম্যাক্সিমাম পাবো সেটা হচ্ছে আপার, আর যে পয়েন্টের জন্য আমরা কালমিনেশন সরি অল্টিটিউড মিনিমাম পাবো সেটা হচ্ছে লোয়ার কালমিনেশন। বুঝা গেছে? তাহলে ঠিক একইভাবে M1 স্টারের জন্য A1 হচ্ছে আপার কালমিনেশন, B1 হচ্ছে লোয়ার কালমিনেশন। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে দুইটা হেভেনলি বডির ডিফারেন্ট পজিশনের কারণে, ডিফারেন্ট পজিশন কেন বলা হচ্ছে দেখো, যে এখানে জেড এর পজিশনটা হচ্ছে এটা, আমরা একটু জেড এবং পি এর পজিশনটা একটু খেয়াল করি। জেড হচ্ছে এই পয়েন্টটা আর পি হচ্ছে আমার এই পয়েন্ট।
আচ্ছা দেখো যে দুইটা ডিফারেন্ট হেভেনলি বডির জন্য এই একটার আপার কালমিনেশন জেট এর বাম পাশে আর একটার আপার কালমিনেশন জেট এর ডান পাশে হচ্ছে কিনা। একটা হেভেনলি বডির আপার কালমিনেশন জেনিথ পয়েন্টের বাম পাশে আর একটা হেভেনলি বডির আপার কালমিনেশন জেনিথ পয়েন্টের ডান পাশে। এটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তারপরে এটার বলার কারণটা হচ্ছে কি, এখান থেকে আমরা একটা ডেফিনেশন বের করব। The star M culminates or transits the meridian at A and B, A being the upper, B the point of lower culmination. Similarly, the star M1 culminates or transits the meridian A1 and B1, A1 being the upper culmination, B1 point is the lower culmination. And the upper culmination A of the star M occurs at the north side of the zenith. এবার দেখো যে M star এর জন্য আপার কালমিনেশনটা জেনিথের নর্থ সাইডে আছে কিনা। জেনিথের নর্থ সাইডে আছে কিনা। নর্থ সাইড কিভাবে বুঝবো আমরা বলো তো? এই যে এ পয়েন্টটা জেনিথের রেসপেক্টে নর্থ সাইডে আছে বলতেছে আর কি। জি স্যার, নর্থ সাইডে। কারণ কেন বলো তো? স্যার নর্থ পোলের দিকে স্যার। কারণ পিটা হচ্ছে নর্থ পোল। দ্যাট মিন্স এম স্টারের আপার কালমিনেশনটা, দ্যাট মিন্স এ পয়েন্টটা নর্থ সাইডে, কিন্তু A1 টা কোন সাইডে? জেনিথের রেসপেক্টে সাউথ সাইডে। এক্স্যাক্টলি, south side of the zenith. Okay, now at the upper culmination A of the star M, its zenith distance means ZA. এই ZA টা হচ্ছে জেনিথ ডিসটেন্স। যখন M এর পজিশন A তে আসবে, যখন M এর পজিশন A তে আসবে A পয়েন্টে, তখন আমরা এই ZA কে জেনিথ ডিসটেন্স বলতে পারবো। বলা যাবে? ওকে, এখানে জেড বলতে বোঝানো হচ্ছে আসলে এম এর পজিশন। এম যদি রোটেট করতে করতে এ পয়েন্টে চলে আসে, তখন আমরা ওই জেড এ কে জেনিথ ডিসটেন্স হিসেবে বলতে পারবো। তাহলে জেড এর সমান আমরা এভাবে লিখতে পারি কিনা, জেড পি মাইনাস এপি, অর্থাৎ জেড পি মাইনাস এপি। তাহলে আমরা জেড এ পাবো, লিখতে পারি? জি স্যার। তাহলে জেড পি মানে কি জানি? জেড পি মানে 90 মাইনাস থিটা। কোত্থেকে জানি? জেড পি মাইনাস এটা ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল, মনে আছে? জি স্যার। অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল থেকে জেড পি সমান 90 মাইনাস থিটা। আর এপি সমান কি জানি? এপি মানে হচ্ছে আসলে এমপি। এপি মানে হচ্ছে কি, এম যখন এতে চলে আসবে আর কি, এম যখন এতে চলে আসবে তখন আমরা এমপি পাবো না। তাহলে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল থেকে এমপি সমান কত সেটাও জানি। বুঝা গেছে? হ্যাঁ বলো। হ্যালো। জি স্যার, বুঝছি এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে এই যে ডেল মাইনাস থিটা, ডেল হচ্ছে ডিক্লিনেশন, ডেল হচ্ছে স্টারের ডিক্লিনেশন, থিটা হচ্ছে অবজারভারের ল্যাটিটিউড, থিটা হচ্ছে অবজারভারস ল্যাটিটিউড। এটা এই রিলেশনটা কোন ক্ষেত্রে পাচ্ছি? যদি আপার কালমিনেশন পয়েন্টটা জেনিথের নর্থ সাইডে থাকে, আর যদি আপার কালমিনেশন পয়েন্টটা জেনিথের সাউথ সাইডে থাকে, তখন আমরা জেনিথ ডিসটেন্সটা পাবো থিটা মাইনাস ডেল। উল্টা না? এক্সপ্রেশন দুইটা, একটা আরেকটার উল্টা না? জি স্যার। তাইলে আপার কালমিনেশন, কোন একটা স্টারের আপার কালমিনেশন যদি জেনিথের রেসপেক্টে নর্থ সাইডে থাকে, তাইলে এই রিলেশনটা পাবো, এই জেনিথ ডিসটেন্সটা পাবো। আর যদি সাউথ সাইডে থাকে তাহলে এই জেনিথ ডিসটেন্সটা পাবো। এখান থেকে আমরা একটা কমেন্টস করতে পারি, the upper culmination of a star occurs to the north side of the zenith when the declination of the star is greater than the latitude of the place of observation. ঠিক আছে কিনা স্টেটমেন্টটা? নর্থ সাইডে জেনিথের রেসপেক্টে নর্থ সাইডে কোন একটা স্টারের আপার কালমিনেশন তখন পাবো যদি ওই স্টারের ডিক্লিনেশন যদি কোন একটা প্লেসের অবজারভারের ল্যাটিটিউডের চেয়ে যদি বেশি হয়, কোন একটা স্টারের ডিক্লিনেশন যদি
প্লেস অফ অবজারভেশনের ল্যাটিটিউডের চেয়ে বেশি হয়, দ্যাট মিন্স বেশিটা আমরা কোথা থেকে বলতেছি, এই যে এখান থেকে, তাই না? এখানে স্টারের ডিক্লারেশনটা প্লেস অফ অবজারভেশনের ল্যাটিটিউডের চেয়ে বড়। আর ঠিক একই ভাবে জেনিথের সাউথ সাইডে যদি আপার কালমিনেশন পেতে চাই, সেক্ষেত্রে ওই স্টারের ডিক্লারেশনটা প্লেস অফ অবজারভেশনের ল্যাটিটিউডের চেয়ে ছোট হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্লেস অফ অবজারভেশনের ল্যাটিটিউডটা বড় হবে, এই যে এখান থেকে। বুঝা গেছে? বুঝছি নাকি? Yes, sir. তোমরা একটু রেসপন্স করিও। এরপর হচ্ছে সার্কামপোলার স্টার, এটা বলে আমরা শেষ করে দিব। সার্কামপোলার স্টার, সার্কামপোলার স্টার আর দোজ হুইচ আর অলওয়েজ অ্যাবাভ দ্য হরাইজন, অর্থাৎ এমন কিছু স্টারকে আমরা সার্কামপোলার স্টার বলতে পারি যে স্টারগুলো সব সময় হরাইজনের উপরে থাকবে, সব সময় হরাইজনের উপরে থাকবে, অলওয়েজ অ্যাবাভ দ্য হরাইজন, এন্ড হুইচ ডু নট দেয়ারফর সেট, এবং যে স্টারগুলা যদি সব সময় হরাইজনের উপর থাকে, দ্যাট মিন্স বুঝাচ্ছে কি ওই স্টারগুলো আসলে সেট করবে না, সব সময় রাইজে থাকবে। ওই স্টারগুলো অবজারভারের রেসপেক্টে সব সময় রাইজ থাকবে, রাইজ আর সেট বুঝাচ্ছে কি, আমরা বলি না সান রাইজ করে সান সেট করে, বলি কিনা? জি স্যার। তাহলে এখানে বলা হচ্ছে কি স্টারগুলো যদি হরাইজনের উপরেই থাকে সব সময়, তাহলে ওই স্টারগুলো সব সময় রাইজ কন্ডিশনে থাকবে, সেট হবে না। such a star appears to the observer to describe a circle above the pole, এবং ঠিক একইভাবে অবজারভারের রেসপেক্টে যদি আমরা একটা স্টারের ডায়াগোনাল সার্কেল যদি ড্র করি, তাহলে ঠিক আগের মতোই ওই সার্কেলটা পোলকে সেন্টার করে রোটেট করবে। এটা আমরা তো একটু আগে দেখেছি ডায়াগোনাল সার্কেল স্টারের ক্ষেত্রে। Thus, in figure M1 is a circumpolar star having its path A1 A2. আচ্ছা আমরা ডায়াগ্রাম থেকে দেখি, এখানে দেখো এই যে M1 যেটা, এই যে M1 টা এই যে নর্থ পোলকে, M1 টা নর্থ পোলকে সেন্টার করে অবজারভার্স মেরিডিয়ানকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, A1 A2, তাই তো? M1 স্টারের যেটা ডায়াগোনাল সার্কেল, সেটা অবজারভার্স মেরিডিয়ানকে A1 এবং A2, অবজারভার্স মেরিডিয়ানকে A1 এবং A2 পয়েন্ট দিয়ে ক্রস করতেছে, এটা ঠিক কিনা? এবং আরেকটা, এবং দেখো এই M1 স্টারের পজিশনটা কোথায়, হরাইজনের উপরে না? জি স্যার। জি স্যার। তাইলে আমরা M1 স্টারকে সার্কামপোলার স্টার বলতে পারবো। আরেকটা জিনিস কি বলা হচ্ছে, which is always above the horizon in order that the circumpolar star does not set, and then PA1 should be less than the distance of the pole from the horizon. That means PA1 greater than, less, তাইলে PA1 that means a distance টা less than PH, ঠিক কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে এখানে PA1 less than PH। ওকে, এখান থেকে আমরা PA1 মানে আমরা কি জানি, PA1 মিন্স M যখন A1 পয়েন্টে চলে আসবে, দ্যাট মিন্স PM হয়ে যাবে তখন। PM টা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল থেকে জানি। আর PH যেটা, এটাকে এখানে থিটা ধরা হচ্ছে এই কারণে, যদিও বা থিটাটা আসলে, আচ্ছা এটা একটু বলি আমি, PH কে কেন থিটা বলা হচ্ছে। এই যে PH যেটা, এটা কি থিটা হওয়া উচিত ছিল, থিটা বলাটা উচিত ছিল কিনা? PH টা থিটা নাকি PE টা থিটা, বলো তো? স্যার PH থিটা। PH টা থিটা, ল্যাটিটিউড। আমরা ল্যাটিটিউডটা কার রেসপেক্টে মেজার করতাম? স্যার PE টা থিটা। ইকুয়েটর। স্যার PE
আচ্ছা প্রথমে এটা বলো যে মানে লেটিটিউডটা আমরা কার রেসপেক্টে মেজার করতাম? প্লেন অফ Equator রেফারেন্স সাপেক্ষে। কে ইকুয়েটর না? তাইলে এক্ষেত্রে আসলে থিটা মানে পি ই হওয়ার কথা ছিল, তাই না? जी सर। কিন্তু আমরা বলতেছি কি পিএইচ, পিএইচ কে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এই কারণে কারণ এই যে সার্কামপোলার স্টার গুলাকে ডিফাইন করা হয় হচ্ছে হরাইজনের রেসপেক্টে, নট ইকুয়েটর। এখানে প্লেন অফ রেফারেন্স হচ্ছে হরাইজন, তো সুতরাং হরাইজনের রেসপেক্টে থিটাকে ধরা হয়। কারণ এখানে এটা ডেফিনেশনে বলে দেওয়া আছে কি যে অবজারভার শুধুমাত্র হরাইজনের উপরে যদি থাকে স্টার গুলা, তখনই সে ওই স্টার গুলাকে দেখতে পাবে, সব সময় রাইজ কন্ডিশনে দেখতে পাবে, এবং তখনই আমরা ওই স্টার গুলাকে সার্কামপোলার স্টার বলতে পারবো। বুঝা গেছে কিনা? जी সে কারণে এখানে আসলে থিটা অ্যাঙ্গেলটা পিএইচ পর্যন্ত নিচ্ছে, ইকুয়েটর পর্যন্ত আমরা নিচ্ছি না, কারণ এখানে প্লেন অফ রেফারেন্স হচ্ছে হরাইজন। ঠিক আছে, এই থিটাটা শুধুমাত্র নেওয়া হচ্ছে প্লেন অফ রেফারেন্স হরাইজন ধরে, কারণ সার্কামপোলার স্টারকে আমরা ডিফাইন করতেছি হরাইজনকে প্লেন অফ রেফারেন্স ধরে, নট ইকুয়েটর। তাহলে দেখো এরকম যদি হয় পিএইচ যদি থিটা হয়, তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো একটু লেখা যায় কিনা, লেখা যায় এই এক্সপ্রেশনটাকে এভাবে লেখা যায় কিনা? जी सर। Hence, the declination of a circumpolar star is always greater than the co-latitude of the place of observation. তাহলে থিটাটা ছিল কি প্লেস অফ অবজারভেশনের ল্যাটিটিউড, আর 90 মাইনাস থিটা মানে কি প্লেস অফ অবজারভেশনের কো-ল্যাটিটিউড। তাহলে আমরা সার্কামপোলার স্টার তখনই বলতে পারবো যদি ওই স্টারের ডিক্লাইনেশন যদি প্লেস অফ অবজারভেশনের বা অবজারভারের কো-ল্যাটিটিউডের চেয়ে যদি বড় হয় সেক্ষেত্রে। আবার এখানে দেখো M2 যেটা, M2টা ক্রস করতেছে অবজারভারস মেরিডিয়ানকে B1 এবং B2, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? Similarly, M2 is a circumpolar star having its path B1 B2 which is always below the horizon and therefore never rises. এক্ষেত্রে এগুলা যদিও বা এগুলাকে সার্কামপোলার স্টার বলা হয়, কিন্তু এই স্টারগুলো অবজারভার কি দেখবে? এই স্টারটা অবজারভার দেখতে পারবে কিনা? না हाँ স্যার, सर। অবজারভার তো জেড বিন্দুতে। দ্যাট মিন্স অবজারভারের রেসপেক্টে এই M2 একটু মাইক্রোফোনটা মিউট করি। আচ্ছা বলো, অবজারভারের রেসপেক্টে এই M2 স্টারটা অবজারভারের কাছে কোনোদিন রাইজ হবে না, ঠিক কিনা? অবজারভারের রেসপেক্টে M1 টা রাইজ কন্ডিশনে দেখতে পাবে, এটা কোনো সময় সেট হবে সেটা সে দেখবে না। আর অবজারভারের রেসপেক্টে M2 টা কোনো সময় রাইজ হবে না অবজারভারের রেসপেক্টে, এটা সব সময় সে সেট হিসেবেই দেখবে। বুঝা গেছে কিনা? जी सर। আচ্ছা এরপর কিছু সিম্পল আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা বাসায় ট্রাই করবা। রিলেশন গুলো পাচ্ছ কিনা? খুবই সিম্পল কিছু এক্সপ্রেশন, এখানে ডায়াগ্রামও খুব সিম্পলি ড্র করা আছে। তোমরা এখান থেকে এক্সপ্রেশন গুলো দেখবা কিভাবে আসতেছে, এবং এখান থেকে একটা রিমো জায়গায় না বুঝো তাহলে আমরা সেটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তবে আজকে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এই রিলেশনটা আসে কিনা। রিলেশন অল্টিটিউড এন্ড পোলার ডিসটেন্স, এটা হচ্ছে তোমার রিলেশন Recording in progress. কোন ইন্টারেস্ট থাকে ওই বার্নিয়ার বইয়ে আর্থ, সান
and Earth's orbital motion around the sun. That means season যেটা জাস্ট একটা আর্টিকেল হিসেবে দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো, যদিও বা এগুলা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে তোমরা একটু বোঝার জন্য জাস্ট পড়ে দেখতে পারো আর কি। যদিও আমরা এগুলা অনেক জিনিস আসলে ভূগোলে পড়ে আসছিলাম, জিওগ্রাফিতে। এন্ড দেন এই ফিল্ড অবজারভেশনের জন্য আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে থাকি, ফিল্ড অবজারভেশন, এই যে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম আমরা পড়েছিলাম, ওখানে হরাইজন সিস্টেমের জন্য আমরা যে হরাইজন সিস্টেমে ফিল্ড অবজারভেশনের জন্য যে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে, সেক্সট্যান্স, ফটোগ্রাফিক টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, মাইক্রোমিটার, ক্রোনোগ্রাফ, অল্টিটিউড এজিমুথ ইনস্ট্রুমেন্ট, সোলার অ্যাটাচমেন্ট, ক্রোমোস্ফিয়ার টেলিস্কোপ, ফটোস্ফিয়ার টেলিস্কোপ, এই সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেটের ভ্যালু বের করতে পারি। তাহলে আজকে পর্যন্তই থাক নাকি? জি স্যার। আমরা নেক্সট ক্লাসে টাইম দিয়ে শুরু করব, টাইম ডিটারমিনেশন, মেজারমেন্ট অফ টাইম, কিভাবে টাইম মেজারমেন্ট করা হয় ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম আরো কিছু জানার আছে? তাহলে জাহিদ, মমিন, জি স্যার। তোমরা জি স্যার। আজকে একটু ডিসকাস করে আমাকে উমরে আমসারের জন্য একটা শিডিউল বের করে দিবা আর কি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার সাথে নেক্সট ক্লাস বৃহস্পতিবার 10টায়। ওকে, জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।